আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল ৯টার খবরে আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। দর্শক, আপনারা জানেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। রাজধানীতে বড় পর্দায় খেলা দেখছেন ফুটবল প্রেমীরা। আমরা আরো খবর জানবো। টিএসসি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এক টুকরো আর্জেন্টিনার দেশেই রয়েছেন। ভক্ত সমর্থকদের উচ্ছ্বাসটা কতটা জানাবেন, যেহেতু অনেকটা এগিয়ে আর্জেন্টিনা? শাকিল, আকাশে নীলের এক আকাশ মনে হচ্ছে যে এখানে টিএসসিতে নেমে এসেছে। পুরো আর্জেন্টাইন ফ্যানে পরিপূর্ণ এই জায়গাটি রয়েছে, যেটা টিএসসির মূল যে প্রাঙ্গণ, সেই মূল প্রাঙ্গণের বাহিরে পায়রা চত্বর যেটাকে ঘোষণা করা হয়, সেই জায়গায় কিন্তু যে খেলার দেখার আয়োজন করা হয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু উন্মাদনা মেতে উঠেছে এবং এখনই মাত্র একটি গোল হয়ে গেল এবং এটা আর্জেন্টাইন ফ্যানদের আর্জেন্টিনার তৃতীয় গোল। এখন দেখার বিষয় যে এটা আসলে গোল হয়েছে কিনা, এটা আসলে দেখার বিষয়। দর্শকরা কিন্তু উন্মাদনা ইতিমধ্যে ফেটে উঠেছেন। অর্থাৎ এই যে আকাশ নীলের যে সাগর এখানে বলা যায়, এই বিশাল সাগরে কিন্তু সাধারণ যে সকল দর্শকরা রয়েছেন তারা কিন্তু পুরোপুরি উন্মাদনায় মেতে আছেন। ইতিমধ্যে তারা 3টি গোল নিশ্চিত করেছেন। আজকের খেলা শুরু হওয়ার মাত্র 19 মিনিটের মাথায় প্রথম গোলটি আলভারেজের মাধ্যমে হয়েছে এবং এরপরে আমরা দেখেছি যে প্রায় দুঃখিত শাকিলে 3 নম্বর যে গোলটি আছে, গোলটি আসলে হয়নি, যদিও দর্শকদের মধ্যে উন্মাদনার কোনো কমতি নেই। আমরা দেখেছি আজকের ম্যাচে আর্জেন্টিনার যে মূল সেন্সেশন লিওনেল মেসি, সে আজকের ম্যাচে খেলছেন না, কিন্তু তা নিয়ে সাধারণ দর্শকদের কোনো দুঃখ নেই। মূলত মেসিকে নকআউট পর্বে তারা আসলে জিয়ে রেখেছেন, এমনটাই তাদের ভাষ্য। তাদের যেহেতু নকআউট পর্বে কেপ ভার্দের সাথে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেটা নিয়মিত হবে এবং সেই ম্যাচেই কিন্তু তারা আসলে তাদের মূল যে খেলাটা, সেটা মেসির মাধ্যমে তারা আসলে দেখতে চান। আর্জেন্টিনা ইতিমধ্যে তাদের গ্রুপ পর্বে প্রায় বাকি যে দুটি ম্যাচ, প্রথম ম্যাচটি আলজেরিয়ার সাথে 3-0 গোলে জিতেছে এবং পরবর্তী ম্যাচটি অস্ট্রিয়ার সাথে 2-0 গোলে জিতেছে। আজকের ম্যাচটিও ইতিমধ্যে তারা কিন্তু প্রথম 30 মিনিটেই, অর্থাৎ আধা ঘন্টার আগেই তারা কিন্তু 2টো গোল নিশ্চিত করেছে। সর্বশেষ গোলটি যখন দেওয়া হয়, এর পরবর্তীতে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় 19 মিনিট কেটে গিয়েছে খেলার মাঠে, কিন্তু এখন পর্যন্ত তারা আর কোনো গোল দিতে পারেনি। ওইদিকে যদি বলতে হয়, জর্ডানের জন্য শক্ত প্রতিপক্ষ হচ্ছে আর্জেন্টিনা। সেখানে জর্ডানও যে খুব খারাপ খেলছেন এমনটা বলা যাবে না। জর্ডানও খুব ভালো খেলছেন এবং প্রতিপক্ষকে বলা যায় ভালোভাবে সামাল দিচ্ছেন। বিশেষ করে জর্ডানের গোলকিপার যে রয়েছে তার কথা তো অবশ্যই বলতে হয়। এর পাশাপাশি এই খেলা নিয়েও কিন্তু, যেহেতু জর্ডান আর্জেন্টিনার তুলনায়, আর্জেন্টিনা যে র্যাঙ্কিং রয়েছে ফিফার, সেই র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল আর জর্ডান 63 নম্বর দল। আজকের বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সেই র্যাঙ্কিংয়ের এত নিচে একটি দলের সাথে খেলা সত্ত্বেও সাধারণ যে সকল দর্শক এবং সাপোর্টাররা রয়েছেন, আর্জেন্টিনা ফ্যানরা রয়েছে, তাদের মধ্যে কিন্তু উন্মাদনার কোনো কমতি নেই এবং তারা চাচ্ছেন একদম পুরোপুরি তারা একটি রেকর্ড গড়ে 1998 সালের পরে আর্জেন্টিনা এ পর্যন্ত যদি আজকে কোনো গোল না খায়, তাহলে প্রথম একটি খেলা হবে 98 সালের পরে যে তারা আসলে কোনো গোল না নিয়ে, তাদের বারে কোনো গোল না নিয়ে বা গোল না খেয়ে তারা কিন্তু নকআউট পর্বে যাবেন এবং 3টি ম্যাচেই তারা জয়লাভ করার সুযোগ কিন্তু আজকে আর্জেন্টিনার হাতে রয়েছে। এবং এখনো পর্যন্ত খেলা যা দেখা যাচ্ছে এবং আমরা জায়ান্ট স্ক্রিনে যা দেখতে পাচ্ছি, তাতে আর্জেন্টিনা এখনো পর্যন্ত এই ম্যাচ জেতার সম্ভাবনা, জায়ান্ট স্ক্রিনের যে রেশিও, সেই রেশিও বলছে প্রায় 92% আর্জেন্টিনার জেতার সম্ভাবনা এই ম্যাচ থেকে রয়েছে। সাধারণ যে সকল দর্শকরা রয়েছেন এখানে, শুধু যে আর্জেন্টিনার ফ্যান আছে এমন না, আমরা কিন্তু বেশ কয়েকজন আর্জেন্টিনার বাদে আর্জেন্টিনার যে এখানে প্রধান প্রতিপক্ষ ব্রাজিলেরও বেশ কয়েকজন ফ্যানকে দেখেছি যারা আসলে মূলত দলকে নয়, মূলত খেলাকে পছন্দ করেন এবং তারা মূলত দলকে সাপোর্ট করতে চায় না, ফুটবলকে সাপোর্ট করতে চায়। তারা আসলে ফুটবল যে আছেন, এই ফুটবলকে সাপোর্ট করতে এসে, ফুটবলের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে এসে তারা কিন্তু এই খেলা দেখতে এসেছে এবং সেখানে তাদের প্রতিপক্ষ যেই হোক, প্রতিপক্ষের ভালো খেলা এর মধ্যেও কিন্তু একটি উত্তেজনা কাজ করে সাধারণ অন্যান্য ফ্যানদের মধ্যে। সেই উপলক্ষে আমরা দেখেছি গুটি কয়েকজন ব্রাজিলের ফ্যান যারা রয়েছে তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। অনেকে বলতে চাচ্ছেন যে ব্রাজিল যে সকল ফ্যানরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই আর্জেন্টিনার জার্সি পরে আজকে এই খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন। এখন আর্জেন্টিনার জন্য আসলে পরবর্তী 4 তারিখের খেলার জন্য ফ্যানরা আসলে মূল অপেক্ষা করছেন। আজকের ম্যাচটা ফ্যানরা ভালোভাবেই উপভোগ করছেন বলে এই টিএসসি থেকে বলা যাচ্ছে। সোহাগ, ছোট করে জানতে চাই, আপনি কোন দল সাপোর্ট করছেন? জাস্ট ছোট করে বলবেন আজকে।
আপনি কোন দলের সমর্থক? কর্মী হিসেবে আসলে সব দলেরই সাপোর্টার এখন পর্যন্ত, এবং সব বলা যায় হচ্ছে যে কোনো দলকে নির্দিষ্ট না করে আসলে ফুটবলের সাপোর্টার। জি, ধন্যবাদ ধন্যবাদ সোহাগ, অনেক ধন্যবাদ। আইইউবি থেকে যুক্ত হয়েছেন আরেক সহকর্মী সজল সাইক। সজল, আপনি যেহেতু আর্জেন্টিনার একজন ভক্ত সমর্থক, আমি যতটুকু জানি, আজকে আপনার নিশ্চয়ই অনেক উন্মাদনা চলছে। আপনি কেমন দেখছেন আজকে আইইউবির পরিস্থিতি, জানাবেন একটু আমাদেরকে। আইইউবিতে যে পরিস্থিতি, এখানে আসলে আর্জেন্টিনার যেই সমর্থকরা রয়েছে তাদের যেই মূল চাওয়া সেটি হচ্ছে যে এবার 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা যে কোনোভাবেই তারা জয়ী হবে, এটি কিন্তু তাদের প্রত্যাশা। আপনি দেখতে পাচ্ছেন যে আইইউবি ক্যাম্পাসের যেই প্রাঙ্গণটি রয়েছে সেটি কিন্তু কানায় কানায় ইতিমধ্যে পূর্ণ হয়েছে। আইইউবির যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এই খেলা শুরু হওয়ার আগেই সকাল থেকেই কিন্তু তারা অধীর অপেক্ষায় রয়েছে এবং তারা কিন্তু পুরো খেলাটি উপভোগ করছে এবং প্রচণ্ড রোদ এবং গরম উপেক্ষা করেই তারা আর্জেন্টিনার এই খেলাটি দেখছে। আপনি জানেন যে আর্জেন্টিনা কিন্তু ইতিমধ্যে 2-0 গোলে এগিয়ে আছে। তারা যেটি বলছে যে আসলে আর্জেন্টিনার যেই দল সেটি কিন্তু জানেন, মূল যেই দল রয়েছে তারা ইতিমধ্যে 2টি ম্যাচ খেলেছে, তাদের বেশিরভাগ খেলোয়াড়ই কিন্তু আজকে মাঠে নামেনি। তারপরেও তাদের বর্তমান যে টিমটি আজকে জর্ডানের সাথে খেলছে তারা কিন্তু বলা যায় যে এটি একটি বেস্ট টিম, এবং আর্জেন্টিনার যে সমর্থকরা তারা কিন্তু বলছে যে আর্জেন্টিনার আসলে মেসি ছাড়াও কিন্তু তাদের দলে হাল ধরার মতো প্লেয়ার রয়েছে এবং সেটি যথেষ্ট তাদের জন্য, বিশ্বকাপ জেতার জন্য কিন্তু তাদের কাছে যথেষ্ট। এছাড়া কিন্তু বলা যায় যে আইইউবি ক্যাম্পাসের যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এবং সবাই একত্রে এই খেলাটি উপভোগ করছে। প্রথমার্ধের খেলা শেষে কিন্তু এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেখানেও কিন্তু তারা পারফর্ম করছে এবং তারা কিন্তু বেশ এনজয় করছে। আপনার বলা যায় যে পুরো ক্যাম্পাসে আজকে যে খেলার একটি আমেজ রয়েছে সেটি কিন্তু বিরাজ করছে, যেহেতু আর্জেন্টিনার খেলা এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তাদের যেই প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি, সেই কারণেই হয়তো বা তাদের এত উৎসাহ উদ্দীপনা। যদিও আজকে আমরা জানি যে মেসি মাঠে নামেনি, তারপরেও কিন্তু তাদের যেই সমর্থন সেই সমর্থনের জন্যই তারা এখানে উপস্থিত হয়েছে এবং তারা যেটি বলছে যে প্রতিটি খেলাই কিন্তু তারা এভাবে উপভোগ করে। এবং আমরা যেটি দেখেছি যে আর্জেন্টিনা যদি কখনো তাদের আর্জেন্টিনার প্লেয়ারদের পায়ে বল গেলেই কিন্তু তারা উৎসবে ফেটে পড়ছে এবং একে অপরকে ধরে আলিঙ্গন করছে। দেখতেই পাচ্ছেন যেই উদযাপন, আইইউবির স্টুডেন্টদের উদযাপন। এই মুহূর্তে কিন্তু আরেকটি গোল হলো, সেটি কিন্তু জর্ডান দিয়েছে সম্ভবত। তারপরে যারা আর্জেন্টিনার বিরোধী তারা কিন্তু এখন উল্লাস করছে। দেখা যাচ্ছে যে সবাই আর্জেন্টিনা, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু কিছু ব্রাজিল অথবা অন্য দলের সমর্থক রয়েছে, যার কারণে জর্ডান যেহেতু এইমাত্র গোল দিয়েছে তারা সেই উদযাপনটি করছে। বলা যায় যে আর্জেন্টিনার ভিতরে থেকেও আসলে তাদের এই সহপাঠীরা রয়েছে, তারা এই গোলটি উদযাপন করছে। এছাড়া কিন্তু বলা যায় যে আর্জেন্টিনার সমর্থকই বেশি আইইউবিতে, তবে আইইউবির যেই পরিস্থিতি সেটি বলা যায় যে সম্পূর্ণই আর্জেন্টিনার সাপোর্টারদের দখলে রয়েছে। তারা বেশ উপভোগ করছে আজকের খেলা এবং তাদের প্রত্যাশা 2026 সালে বিশ্বকাপ জয়ী হবে এবার আর্জেন্টিনা। সজল, ধন্যবাদ আপনাকেও। আমরা এবার যেতে চাই রাজধানীর বাইরে, মুন্সিগঞ্জে রয়েছেন শুভ ঘোষ। শুভ ঘোষ, ইতিমধ্যে আমরা দেখতে পেলাম জর্ডান একটি গোল দিয়ে ফেলেছে, ইতিমধ্যে খেলা জমে গেছে। মুন্সিগঞ্জে কতটা জমেছে জানাবেন। শাকিল, আসলে জর্ডানের বিপক্ষে মুন্সিগঞ্জে কিন্তু এই আর্জেন্টিনার যে ম্যাচটি চলছে সেটি দেখতে কিন্তু আসলে আর্জেন্টিনার যারা সমর্থকরা আছেন তারা এসেছেন। আপনি জানেন যে 2 গোলে কিন্তু আর্জেন্টিনা আজকের গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে এগিয়ে আছে। এই মুহূর্তে মুন্সিগঞ্জ শহরের যে সুপার মার্কেট এলাকা রয়েছে সেখানে বড় স্ক্রিনে কিন্তু আসলে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু উপভোগ করছেন সমর্থকরা। এবং আমরা দেখছি যে বিভিন্ন উঁচু ভবনের উপর থেকে শুরু করে এই প্রখর রোদের মধ্যেও কিন্তু আসলে অনেকে এখানে আসলে অপেক্ষা করে তারা খেলাটি উপভোগ করছেন। এবং যখনই একটি গোল হচ্ছে তখনই কিন্তু আসলে সমর্থকদের মধ্যে এক ধরনের টান টান উত্তেজনা দেখা যাচ্ছে এবং এক
একটি গোল হলেই কিন্তু তারা উচ্ছ্বাসে ফেটে পড়ছে। তারা বলছেন যে আজকের ম্যাচে যেহেতু তারা শুরু থেকে আশাবাদী ছিলেন আর্জেন্টিনা আজকে ম্যাচটিতে জয়ী হবে, যেহেতু আগে দুইটি ম্যাচে পরাজয় পাওয়ার কারণে কিন্তু জর্ডান ইতিমধ্যেই আসলে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায়ের প্রস্তুতি তাদের চলছিল। তবে এর আগে দুটি ম্যাচে আসলে আর্জেন্টিনা ভালো পারফরমেন্স করায় এই ম্যাচটি ঘিরেও তো আসলে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এক ধরনের যে উচ্ছ্বাস সেটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল। তারা বিশ্বাস করছেন এইবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করবেন সেই প্রত্যাশাটা কিন্তু তারা রাখছেন, এবং পুরো এলাকাতে আমরা দেখছি যে সাদা আকাশি রঙের জার্সি পরে কিন্তু সমর্থকরা এখানে এসেছেন এবং তাদের মধ্যে একটি গোল হলেই কিন্তু উচ্ছ্বাসে তারা ফেটে পড়ছেন। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে প্রখর রোদ উপেক্ষা করে কিন্তু তারা আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। তারা বলছেন আজকের ম্যাচে আর্জেন্টিনা জয়ী হলে তাদের সমর্থকদের যে প্রত্যাশা সেটি অনেকাংশেই পূরণ হবে। তারা সেই বার্তাটি কিন্তু দিচ্ছেন। তো মুন্সিগঞ্জে কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বরাবরই এক ধরনের উচ্ছ্বাস কাজ করে, এবং এখানে দাঁড়িয়ে যখন সমর্থকদের সাথে খেলাটি আমরা গণমাধ্যম কর্মীরা উপভোগ করি বা দেখি, তখন আসলে উপলব্ধি করা যায় সমর্থকদের মধ্যে আর্জেন্টিনার প্রতি বা অন্যান্য বড়। ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই খুলনায়, যেখানে রয়েছেন বেল্লাল হোসেন সজল। সজল, আপনার পিছনে দেখতে পাচ্ছি ভক্ত সমর্থকদের ব্যাপক ভিড়, সেখানে এখন সবশেষ কি খবর জানাবেন আমাদেরকে? শাকিল, বিশ্বকাপের যে উন্মাদনা সেটি আমরা খুলনায় দেখতে পাচ্ছি। খুলনার শহীদ হাদিস পার্কে জর্ডান বনাম যে আর্জেন্টিনার খেলা, সেই খেলাটি উপভোগ করতে আমরা দেখছি যে এখানে আর্জেন্টাইন যে সমর্থক রয়েছে, সমর্থকদের যে উচ্ছ্বাস উন্মাদনা কানায় কানায় একেবারে পূর্ণ খুলনার শহীদ হাদিস পার্ক। এখানে খেলার ইতিমধ্যে আমরা দেখছি যে 58 মিনিট সেটি অতিবাহিত হয়েছে এবং ইতিমধ্যে আর্জেন্টিনা দুটি গোল দিয়েছে এবং জর্ডানও একটি গোল দিয়েছে। মাত্রই জর্ডান 3 মিনিট আগে একটি গোল দিয়েছে বিধায় আমরা দেখছি যে আর্জেন্টাইন যারা সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে একটু হলেও হতাশা কাজ করছে। যদিও ম্যাচ আর্জেন্টিনার হাতে রয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি দুটি গোল সম্পন্ন হয়েছে এবং এখানে প্রত্যেকটি মুহূর্তেই যে উন্মাদনা উচ্ছ্বাস সেটা আমরা দেখতে পাচ্ছি। খুলনার শহীদ হাদিস পার্ক একেবারে কানায় কানায় পূর্ণ সেটি বলা যায়। ভোর থেকে আমরা দেখছি যারা আর্জেন্টাইন সমর্থকরা রয়েছেন তারা প্রিয় দলের জার্সি পরে তারা পতাকা নিয়ে, অনেকে ঢোল নিয়ে এসেছেন, বাঁশি নিয়ে এসেছেন, তারা প্রতিটি মুহূর্ত একত্রে মিলে যে উদযাপন সেটি কিন্তু করছে। এর মধ্যেই আমরা দেখেছি যে খুলনায় এক পশলা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি উপেক্ষা করেও তারা ভিজে এখানে সেই খেলাটি উপভোগ করছে। ইতিমধ্যে আমরা দেখছি যে জর্ডান একটি গোল দিয়েছে 9 মিনিট আগে, 4 মিনিট আগে জর্ডান একটি গোল দিয়েছে। তবে এখানে আমরা দেখছি যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছে তাদের মধ্যে যে উচ্ছ্বাস, বাঁধভাঙা উচ্ছ্বাস সেটা কাজ করছে। তারা যেটি বলছেন ইতিমধ্যে গ্রুপ পর্বের দুটি ম্যাচে আর্জেন্টিনা জয় দিয়ে প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে কোয়ালিফাই করেছে, তারা নকআউট পর্বে গেছে। শেষ ম্যাচেও তারা বড় ব্যবধানে জিতে এই গ্রুপ পর্বটি তারা শেষ করতে চায় এবং আপনারা দেখছেন এখানকার যে বাঁধভাঙা উচ্ছ্বাস সেটি কিন্তু প্রমাণ করে বাংলার মানুষ কতটা ক্রীড়াপ্রেমী। শুধুমাত্র আর্জেন্টিনার খেলার সময় নয়, আমরা দেখেছি এখানে যখন ব্রাজিলের খেলা হয় ঠিক তখনও মানুষের মধ্যে যে বাঁধভাঙা উচ্ছ্বাস সেটি কাজ করে। আপনারা দেখছেন তারা কিন্তু ছোট বড় তরুণ তরুণী সকলে এসেছেন তারা এই প্রিয় দলের খেলাকে উপভোগ করার জন্য। আমরা দেখছি শহীদ হাদিস পার্ক একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তারা তাদের প্রিয় দলের খেলা সেটি তারা উপভোগ করছেন এবং তারা যেটি বলছেন আজকের ম্যাচে বড় ব্যবধানের জয় নিয়ে কিন্তু প্রথম পর্বের খেলা শেষ করবে আর্জেন্টিনা। এবং আপনারা দেখছেন দূর দূরান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি নগরীর যে শহীদ হাদিস পার্কের উপরের অংশটি রয়েছে, একেবারে যে হাদিস পার্কের অংশ শহীদ মিনার অংশ রয়েছে, সেই শহীদ মিনারের অংশ থেকেও কিন্তু যে এখানকার যারা উচ্ছ্বাসিত সমর্থকরা রয়েছে তারা কিন্তু খেলা দেখছে এবং তারা যেটি বলছেন বড় ব্যবধানের মধ্য দিয়ে আজকের জর্ডানের সাথে ম্যাচ জয়ের মধ্য দিয়ে তারা প্রথম পর্ব শেষ করতে চান। তো শাকিল, আমার কাছে খুলনা থেকে এই ছিল ফিফা বিশ্বকাপের সবশেষ। জি, মেসিও ইতিমধ্যে নেমে গিয়েছে, ভক্ত সমর্থকদের উল্লাস আরও বেড়েছে। ধন্যবাদ আপনাকে সজল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী ও রাজধানীর বাইরে থেকে ভক্ত সমর্থকদের উন্মাদনা খবর আমরা তখন জানছিলাম। অন্যান্য খবর,
দেশে ফিরে বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে ধন্যবাদ জানিয়ে সংসদে সর্বসম্মতিতে প্রস্তাব গৃহীত হয়। আলোচকদের মতে তারেক রহমানের প্রথম বিদেশ সফর পররাষ্ট্রনীতির বেঞ্চমার্ক। আর প্রধানমন্ত্রী বলেন, সফরের সব অর্জন দেশ ও জনগণের। মালয়েশিয়া এবং চীন সফর শেষে দেশে ফেরার পর শনিবার সকালে জিয়া উদ্যানে বাবা মার সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, দোয়া করেন প্রয়াত বাবা মার জন্য। পরে যোগ দেন সংসদ অধিবেশনে। তার আগেই মালয়েশিয়া ও চীন সফরে অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর প্রস্তাব উত্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরো দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরো বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এতে অংশ নেন অর্থমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি তার উপর করে, যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। কারো সাথে আমাদের চুক্তি যাই হোক, সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। পরে প্রধানমন্ত্রী বলেন, এ সফরে যা কিছু অর্জন তা দেশ ও জনগণের। দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এর আগে কণ্ঠভোটে সর্বসম্মতিতে গৃহীত হয় ধন্যবাদ প্রস্তাবটি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত মাইল ফলক। এশিয়ায় খুব বেশি দেশের সাথে চীন এ পর্যায়ের সম্পর্ক বজায় রাখে না। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, বেইজিংয়ের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর। জাতীয় আন্তর্জাতিক নানা ঘটনার প্রবাহের বিবেচনায় প্রধানমন্ত্রীর সফরের দিকে আলাদা নজর ছিল সবার। মালয়েশিয়া ও চীন থেকে দেশে ফেরার পরদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজন করা হয় সফর পরবর্তী সংবাদ সম্মেলন। ছিলেন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিডা চেয়ারম্যান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশ সফরেই বাংলাদেশ ফার্স্ট নীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। মালয়েশিয়া প্রসঙ্গে ডক্টর খলিলুর রহমান বলেন, দেশটি বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া, রোহিঙ্গা সমস্যা সমাধান ও আসিয়ানে অন্তর্ভুক্তিতে সহায়তার আশ্বাস দিয়েছে। বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে ৮,০০০ শ্রমিকের কর্মযোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনের একটি বড় অংশ জুড়ে ছিল চীন সফর প্রসঙ্গ। এর প্রাপ্তি নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী জানান, এশিয়ার অল্প যে কটি দেশের সাথে চীন সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক রাখে, বাংলাদেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিকে দুই দেশের সম্পর্কের একটি মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার, এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটেরাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল। তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্ক আছে। আর চীনের প্রস্তাবিত করিডোর প্রসঙ্গে ডক্টর খলিলুর রহমান জানান, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার, চলছে পরীক্ষা নিরীক্ষা। এইটা একটা ইকোনমিক প্রপোজিশন, এবং এই যে এখনো আমরা একটা রোড তৈরি করবো সেখানে যাইনি, এখন হচ্ছে মাল্টিমিডিয়া।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিডা চেয়ারম্যান দুই দেশের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। খুব দ্রুততার সাথে কিভাবে আমরা ওনাদেরকে পলিসিগত সাহায্য এবং বাংলাদেশে ল্যান্ড করার জন্য যে যা যা ধরনের সাহায্য করা দরকার সেগুলো আমরা করতে পারি। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। চীনের অর্থনৈতিক করিডোর গড়ার প্রস্তাবটি বাস্তবায়ন হলে তার কেন্দ্রবিন্দু হবে মূলত কক্সবাজার বান্দরবান সীমান্ত। তাই স্থানীয়ভাবেও প্রস্তাবটিতে বড় গেম চেঞ্জার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে এটি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হবে মিয়ানমারের রাখাইনে চলমান অস্থিতিশীলতা। একই সাথে এই করিডোরের মাধ্যমে খুলতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসনের জট, এমন আশাও দেখছেন কোনো বিশ্লেষক। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির দেওয়া অর্থনৈতিক করিডোরের প্রস্তাবটি বাস্তবায়িত হলে তার কেন্দ্রবিন্দু হবে কক্সবাজার বান্দরবান সীমান্ত। কেননা চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হবার এটিই সহজ পথ। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এই করিডোর হলে বাংলাদেশের সামনে বাণিজ্যিক সম্ভাবনার বড় দুয়ার খুলে যাবে। কেননা এতে শুধু আমদানিকারক হিসেবে নয়, এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাবে পরিণত হবে বাংলাদেশ। পাল্টে দেবে স্থানীয় অর্থনীতিও। এখানে ইনভেস্টমেন্টটা হয়তো আমাদের বাড়বে এবং কর্মসংস্থান হবে এবং প্রযুক্তিগত দিক দিয়ে যখন বর্তমানে যেটা আমরা গ্রিন এনার্জির কথা বলছি সেই বিবেচনা এখানে একটা বড় ধরনের ইনভেস্ট হতে পারে। অপরদিকে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের আমরা কথা বলে থাকি সেটা এখন সমুদ্রপথে কিংবা আকাশপথে অনেক কস্টলি। এটা যদি হয়ে থাকে ওভারল্যান্ড কানেক্টিভিটি, এটার একটা ভালো একটা ইতিবাচক দিক আমরা পাবো। করিডোরের ট্রানজিট দেশ মিয়ানমার এখন তীব্র গৃহযুদ্ধে জর্জরিত। রাখাইন সহ অধিকাংশ সীমান্ত এলাকা জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর রণক্ষেত্র। এই অস্থিরতার মধ্যে বিশাল অবকাঠামো নির্মাণ ও এর নিরাপত্তা নিশ্চিতই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এটা দুভাবে বিভক্ত হয়ে আসবে। এটার কারণ হচ্ছে যে চীনের একটা নীতি আছে, চীন সব ডিমকে এক খাঁচায় রাখবে, এই ফর্মুলাটা বিশ্বাস করে না। এই জন্য এরা ডাইভার্সিফাই করবে এবং এটার কারণে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে। কারণ চীন যে রাজ্যটা যেটা রাখাইনের উত্তরে, এটা কিন্তু আলাদা একটা গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। আরাকান কেন্দ্রিক চিন্তা করি যুক্তরাষ্ট্র, আরাকান আর্মি, তাদের দ্বারা ভূরাজনৈতিক অনেকগুলা ক্রাইসিস তৈরি হতে পারে। এটার রেজাল্টটা প্রত্যক্ষভাবে না আসে, পরোক্ষভাবে আসতে পারে। তবে এই করিডোরকে রোহিঙ্গা সংকট সমাধানের সুযোগ হিসেবেও দেখছেন কেউ কেউ। তাদের মতে করিডোরের স্বার্থেই মিয়ানমারের সংঘাতপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা ফেরাবে চীন, ফলে রোহিঙ্গা ইস্যুতে খুলতে পারে প্রত্যাবাসনের জট। এই কানেক্টিভিটি কিংবা করিডোরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে বায়োলেটারাল রিলেশনশিপ উন্নত হচ্ছে কিনা, রাখাইনে বাংলাদেশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে কিনা, কিংবা রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের কার্যকর ভূমিকা সে অধিকতর কার্যকর হচ্ছে কিনা। এর আগে চীনের সাথে যুক্ত হতে ঘুমদুম পর্যন্ত সড়ক নির্মাণ শেষ করে রেখেছিল বাংলাদেশ, কিন্তু মিয়ানমারের অনীহায় এগুয়নি বাকি কাজ। একই সাথে রেল যোগাযোগে যুক্ত হবার কথা থাকলেও সেটিও থেমে গেছে কক্সবাজার শহরে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রায় দেবেন। এই মামলার 5 আসামির মধ্যে 4 জনই পলাতক। তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও এর সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মুর্শিদুর রহমান ও সাবেক এসআই তরিকুল ইসলাম ভুইয়া, আর সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার কারাগারে। আধুনিকায়নের নামে 8 বছর ধরে বন্ধ শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক। নাম, জায়গা আর প্রতিহিংসার রাজনীতিতে এক সময় জনপ্রিয় পার্কটি এখন যেন ধ্বংসস্তূপ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে এটি চালুর জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছর। তবে পরিকল্পনাবিদদের মত, চালু হলেও আদতে পার্কটি আর সাধারণ মানুষের হবে না, কেননা সবুজ ধ্বংস করে বসানো হচ্ছে ব্যয়বহুল রাইডস। মমিনুল ইসলাম মমিনের ক্যামেরায় মুহাজির হকের রিপোর্ট। এমন নির্মল আনন্দের সুযোগ থেকে ওরা বঞ্চিত দীর্ঘ 8 বছর ধরে। সেই সুরের প্রাঙ্গণ আজ যেন ধ্বংসস্তূপ। রাজধানীর বুকে শিশু কিশোরদের হই হুল্লোড়ে মুখর থাকত যে পার্ক, আজ সেখানে শুধুই শূন্যতা।
শাহবাগের শহীদ জিয়া শিশু পার্কের সেই সোনালী বিকেলগুলো হারিয়ে গেছে রাজনীতির খেলায়। আমরা যে জিনিসটা পাইছি এখন তো আরো অনেক বছর পর আরো ভালোভাবে পাওয়ার কথা বর্তমান শিশুদের, তাদের কিন্তু শুক্রবার দিন বের করে আমি নিয়ে যাবো এমন কোনো জায়গা নেই। মানুষের ভালোবাসার জায়গা, যেখানে বাচ্চাদের বিনোদনের জায়গা, ওই জায়গাটাও আমরা নষ্ট করে ফেলতেছি। বদলে যাওয়া শুরু 2018 সালে। আওয়ামী লীগ সরকারের আমলে পার্কটির নাম পরিবর্তন করে রাখা হয় সোহরাওয়ার্দী শিশু পার্ক। শুরু হয় সংস্কার কাজ। এরপর কেটে গেছে 5 বছর। ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটির মেয়র থাকাকালীন 2023 সালে নেওয়া হয় 603 কোটি 81 লাখ টাকার মেগা প্রকল্প। জানিয়ে দুর্নীতি অনিয়মের অভিযোগ থাকলেও বিলম্বের কারণ হিসেবে জায়গা জমি সংক্রান্ত জটিলতার কথা বলছেন প্রকল্প পরিচালক। দুর্নীতি এখনো আমরা রাইটসই কিনি নেই, দুর্নীতি হলো কোথা থেকে? এখানে কিছু জমি নিয়ে জটিলতা আছে। দপ্তর টু দপ্তর এবং মিনিস্ট্রি টু মিনিস্ট্রি আমরা বিভিন্ন সময় যোগাযোগ করছি। আমরা আশা করি যে 2027-এ আমরা প্রজেক্টটা হয়তো শেষ করতে পারবো। অথচ 1 বছর আগে তিনি চ্যানেল 24-কে জানিয়েছিলেন প্রকল্পটি শেষ হবে 2026 সালের জুন মাসের মধ্যেই। প্রজেক্ট শেষ হবে হলো জুন 2026। তা আমরা আশা করি যে আরও 1 বছর আমাদের আছে সময়, 1 বছর 2 মাস। অন্তর্বর্তী সরকারের আমলে আগের নাম ফিরে পায় 15 একর আয়তনের শহীদ জিয়া শিশু পার্ক। ডিএসসিসির বর্তমান প্রশাসকের আশ্বাস, দ্রুতই শেষ হবে সংস্কার কাজ। শিশু পার্ক আবার চালু করার ব্যাপারে আমাদের পূর্ণদমে কাজ চলছে। আমাদের কনস্ট্রাকশন কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব যে শিশু পার্কটা পরিপূর্ণভাবে আমরা কমপ্লিট করতে পারবো। তবে নগর পরিকল্পনাবিদের মতে সংস্কারের নামে শহীদ জিয়া শিশু পার্কের মূল বৈশিষ্ট্যই নষ্ট করা হয়েছে। ব্যয়বহুল রাইড স্থাপনের জন্য ধ্বংস করা হচ্ছে সবুজের বেষ্টনী। যেখানে এত কনক্রিটের ব্যবহার করা হয়েছে যে ঢাকা শহরে যে সবুজের জন্যই তো মানুষ পার্কে যায়, তাহলে সেখানে গিয়ে যদি খালি কনক্রিট আর কনক্রিট দেখতে হয় তাহলে তো এই শিশু পার্কে মানুষ যাবে না। এটা আলটিমেটলি থিম পার্কের আদলের দিকে চলে যাচ্ছে। অনেক টাকার প্রকল্প করা হয়েছে, কেননা প্রকল্প যত বেশি হবে, ভারী হবে, সেখানে দুর্নীতির সুযোগগুলো থাকে এবং রাইডেরও অনেক চড়া মূল্যে রাইড ধরা হয়েছে এবং আলটিমেটলি তার যে সার্বজনীন চরিত্র এটাকে ধ্বংস করার আয়োজন। শিশু পার্ক সংস্কারের মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করার দাবি নগর পরিকল্পনাবিদের। যে শিশুরা এই পার্কটিকে প্রায় 8 বছর আগে বন্ধ হতে দেখেছিল তাদের অনেকেই এখন কৈশোর পেরিয়েছে। তাই তো প্রশ্ন থেকে যায়, আমলাতন্ত্র ও রাজনৈতিক মারপ্যাচে পড়ে আর কতদিন এই পার্কের বিনোদন থেকে বঞ্চিত থাকবে শিশুরা? মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।